আপনারা 1 মিনিট একটু লাইনে থাকেন, ঠিক আছে? আলামিন ভাই, জি ভাই। মাঝে মাঝে কি দেখি ওটা কি আমাদের ভাতিজি নাকি? হ্যাঁ, আমার ভাই দুইটা জমজ মেয়ে, বুঝছেন? যাক, মাঝে মাশাল্লাহ। মাঝে আসে। মাশাল্লাহ মাশাল্লাহ। ওরা তো মাঝে মাঝে দেখে আসবে মানে কি করতেছে। নাম কি বাবুর? তাসনিম তাসফিয়া, যাক ক্লাস ওয়ানে মাশাল্লাহ। পড়ে এরা। যাক যাক মাশাল্লাহ। এইবার আমরা দেখেন 60 ধারাতে চলে যাব। এই যে আতাউর বাংলাদেশ ভার্সাস আতাউর মির্জা মামলাতে আমরা পাইলাম, আমি একটু আবার ব্রিফ করে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শোনেন। যাবজ্জীবন কারাদণ্ড বলতে 30 বছর বোঝাবে। আর যদি বিচারক যদি উল্লেখ করে দেয় যাবজ্জীবন কারাদণ্ড বলতে আমৃত্যু বোঝাবে, সেক্ষেত্রে যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড। এটাই হলো আপনাদের মূল সারমর্ম। এইটার উপর ডিপেন্ড করে আপনারা এমসিকিউ দাগাবেন। 60 নম্বর ধারা দেখেন, সম্পূর্ণ বা আংশিক সশ্রম বা বিনাশ্রম হইতে পারে। সম্পূর্ণ মানে কারাদণ্ড সম্পূর্ণ বা আংশিক সশ্রম বা বিনাশ্রম হতে পারে। এখানে দেখেন, একজন ব্যক্তির ধরেন 10 বছর কারাদণ্ড হইল। এই 10 বছরের মধ্যে প্রথম 3 বছর আপনার সশ্রম কারাদণ্ড, আর বাকি 7 বছর বিনাশ্রম কারাদণ্ড, সরি, প্রথম 3 বছর বিনাশ্রম কারাদণ্ড, বাকি 7 বছর সশ্রম কারাদণ্ড দিল। এইটা দিতে পারেন, ঠিক আছে? তারপরে আপনারা 63 ধারাতে চলে যান। 63 ধারাতে বলতেছে অর্থদণ্ডের পরিমাণ। অর্থদণ্ডের পরিমাণ কতটুকু হবে? এখানে অর্থদণ্ডের কোনো সীমা নাই, কিন্তু অত্যাধিক হবে না। অর্থদণ্ডের কোনো সীমা নাই, কিন্তু সেটা অত্যাধিক হবে না। এর যে ইংরেজিটা আছে আপনার, হোয়ার ইজ নো সাম ইজ এক্সপ্রেসড টু হুইচ এ ফাইন মে এক্সটেন্ড the amount of fine or to which the offender is liable is unlimited, মানে এর কোনো সীমা নাই, বাট শ্যাল নট বি এক্সেসিভ। শ্যাল নট বি এক্সেসিভ মানে আপনার এই অর্থদণ্ডটা অত্যাধিক হবে না, তবে অর্থদণ্ডের কোনো সীমা নাই, তবে সেটা অত্যাধিক হবে না। যেমন ধরেন এখানে আপনার এই নিয়মটা এই জন্যই করেছে, আপনি একটা দোকান থেকে আপনি একটা রুটি চুরি করলেন। রুটি চুরি করার পরে বিচার করেছে আপনি চোর প্রমাণিত হয়েছেন। চোর প্রমাণিত হওয়ার পরে আপনাকে 5 কোটি টাকা জরিমানা করলো। এটাকে আপনার রিলিভেন্ট হইল? কখনো এটা রিলিভেন্ট হইল না। তার মানে কি আপনার অর্থদণ্ডের কোনো সীমা নাই, কিন্তু
অপরাধের মাত্রা, অপরাধের ঘনত্ব এবং অন্যান্য পারিপার্শ্বিক বিষয়ের উপর ডিপেন্ড করে, নির্ভর করে আপনার অর্থদণ্ডের পরিমাণ দিবেন। তাহলে 63 ধারা আপনারা এইটুকুই পড়বেন। তারপরে চলে যান 64 ধারাতে, অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড। অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড কী রকমের হইতে পারে? অর্থদণ্ড মানে কারাদণ্ড এবং অর্থদণ্ড, কারাদণ্ড অথবা অর্থদণ্ড বা শুধু অর্থদণ্ড। মানে ধরেন যে আমাদের সৈকত ভাই ধরেন একটা অপরাধ করছে, তার আপনার 5,000 টাকা আপনার জরিমানা করেছে। এই 5,000 টাকা সৈকত ভাই দিতে পারতেছে না, তখন বিচারক কি করবেন? এই 5,000 টাকা দিতে না পারার কারণে, অর্থদণ্ড না দেওয়ার কারণে তাকে 3 ধরনের শাস্তি দিতে পারবেন। একটা হলো যে আপনার ধরেন যে 1 মাস কারাদণ্ড দিল, আবার 1 মাস কারাদণ্ড এবং 1,000 টাকা জরিমানা। এটা আপনার একটা চলে গেল, এবং মাঝে কিন্তু এবং আছে, 1 মাস কারাদণ্ড এবং 1,000 টাকা জরিমানা। আবার দিল যে ধরেন যে 2 মাস কারাদণ্ড অথবা 2,000 টাকা অর্থদণ্ড, তাহলে দুইটা চলে গেল। আর 3 নাম্বারটা আপনার অর্থদণ্ড অনাদায় আবার অর্থদণ্ড দিল, 3,000 টাকা অর্থদণ্ড প্রদান করলো। তাহলে আমরা 3টা পাইলাম। আপনারা একটা পাইলাম যে আপনার অর্থদণ্ড, কারাদণ্ড এবং অর্থদণ্ড, কারাদণ্ড অথবা অর্থদণ্ড, আর শুধু অর্থদণ্ড। এখানে যেখানে অর্থদণ্ড মানে মাঝে অথবা আছে, যেমন ধরেন যে 2 মাস কারাদণ্ড অথবা 2,000 টাকা অর্থদণ্ড, সেক্ষেত্রে কি পদ্ধতি? সেক্ষেত্রে পদ্ধতি যে আপনি যদি অর্থদণ্ড প্রদান করেন, সেক্ষেত্রে আপনার কারাদণ্ড ভোগ করা লাগবে না। আর যেখানে আপনার এবং আছে, সেখানে আপনার কারাদণ্ডও ভোগ করতে হবে এবং অর্থদণ্ডও দিতে হবে। এইটা কি বুঝতে পেরেছেন? কেউ না বুঝলে প্রশ্ন করেন। হ্যাঁ, এটা একটু শুনিয়ে একটু কনফিউশন লাগতেছে, আবার একটু যদি বুঝাই দিন ভালো একটু। আচ্ছা, ঠিক আছে। ধরেন এই ডিপয় একটা অপরাধ করেছে, ওর অর্থদণ্ড প্রদান করেছে 10,000 টাকা। এখন ডিপয় 10,000 টাকা দিতে পারতেছে না, ডিপয় 10,000 টাকা প্রদান করতে পারতেছে না। যখন সে 10,000 টাকা দিতে পারতেছে না, তখন বিচারক আবার তার 3 ধরনের শাস্তি দিতে পারে। সৈকত ভাই, আপনি একটু খাতায় লেখেন তো, আমি যেটা যেটা বলি খাতায় একটু লেখেন, ঠিক আছে? বাকি যারা আছেন সবাই একটু লিখেন। 10,000 টাকা অর্থদণ্ড দিছে, ডিপয় পরিশোধ করতে পারে নাই। যখন পারে নাই, এই 10,000 টাকা অর্থদণ্ড অনাদায় বা না দিতে পারার কারণে ডিপয়কে আবার কি শাস্তি দিতে পারে? 3 ধরনের শাস্তি দিতে পারে। এখানে ধরেন 2 মাসের কারাদণ্ড দিল, 2,000 টাকা অর্থদণ্ড দিল। 2 মাস কারাদণ্ড এবং ধরেন 3,000 টাকা অর্থদণ্ড। 1 নাম্বারটা চলে আসলো, 1 নাম্বারটা খাতায় লেখেন, 2 মাস কারাদণ্ড এবং 3,000 টাকা অর্থদণ্ড। এইটা হলো আপনার এক ধরনের শাস্তি। দুই নাম্বারটাতে চলে যান যে আপনার 3 মাস কারাদণ্ড অথবা 4,000 টাকা অর্থদণ্ড। 3 মাস কারাদণ্ড অথবা 4,000 টাকা অর্থদণ্ড, 2 নাম্বারটা পেয়ে গেলেন। আর 3 নাম্বারটা যে শুধুমাত্র অর্থদণ্ড, 5,000 টাকা অর্থদণ্ড। এই 3টা কি খাতায় লিখেছেন? এখন দেখেন, যেখানে আপনার এবং দেওয়া আছে, যেমন 2 মাস কারাদণ্ড এবং 3,000 টাকা অর্থদণ্ড, সেখানে আপনার কারাদণ্ডও ভোগ করতে হবে এবং অর্থদণ্ডও প্রদান করতে হবে। আর 2 নম্বরে বলছি আমি যে 3 মাস কারাদণ্ড অথবা 4,000 টাকা আপনার 3 মাস কারাদণ্ড অথবা 4,000 টাকা অর্থদণ্ড। সেখানে যদি 3 মাস কারাদণ্ড ভোগ করে তাহলে 4,000 টাকা দেওয়া লাগবে না, আর যদি 4,000 টাকা প্রদান করে তাহলে 3 মাস কারাদণ্ড ভোগ করা লাগবে না।
আর 3 নাম্বার পয়েন্টে বলতেছে যে 5,000 টাকা অর্থদণ্ড। এখানে আর কোনো অপশন নাই, 5,000 টাকাই প্রদান করতে হইবে। এইবার বুঝতে পেরেছেন? সৈকত হ্যাঁ, ভাই, মূল কথাটা হচ্ছে যে, জি জি, মূল কথাটা হচ্ছে যে 2 মাস কারাদণ্ড আহ, এবং হচ্ছে 3,000 টাকা জরিমানা। তাহলে এই ক্ষেত্রে দুইটাই থাকবে। আর আরেকটা হচ্ছে যে 3 মাস কারাদণ্ড অথবা 4,000 টাকা, যে কোনো একটা। আরেকটা 5,000 টাকা অর্থদণ্ড। মানে হ্যাঁ, এইখানে আর কোনো অপশনই নেই। এখানে আর বলতে কোনো গেলে। অপশন নাই। ঠিক আছে? হ্যাঁ, এইটা হলো আপনার 54 ধারা, অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড কোন কোন প্রকৃতির হবে। এবার 65 ধারাতে চলে যান। যে ক্ষেত্রে কারাবাস ও অর্থদণ্ড দেওয়া হয় সেক্ষেত্রে অর্থদণ্ডের পরিমাণ। যেমন ধরেন যে আপনাকে অর্থদণ্ড দিছে এবং কারাবাসও দিছে। কারাবাস ও অর্থদণ্ড দেওয়া হয় সেক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে উক্ত অপরাধের সর্বোচ্চ শাস্তির 1/4 বেশি হবে না বা দিবে না। সেক্ষেত্রে আপনার এই যে ধরেন একজন ব্যক্তি চুরি করেছে, একজন ব্যক্তি চুরি করেছে, চুরির জন্য কি করবে? আপনার অর্থদণ্ড প্রদান করবে। এই চুরির জন্য আপনার কারাদণ্ড প্রদান করবে এবং অর্থদণ্ড দিবে। এখন চুরির জন্য ধরেন 2 বছর কারাদণ্ড দিল আর আপনার 50,000 টাকা জরিমানা করলো। এখন যে ব্যক্তির আপনার 50,000 টাকা জরিমানা করছে সেই ব্যক্তি আপনার 50,000 টাকা জরিমানার টাকা দিতে পারে না, 50,000 টাকা দিতে পারে নাই। যখন সে দিতে পারে নাই তখন তার কারাদণ্ডের মেয়াদ বেড়ে যাবে। কি হারে বাড়বে? তার যে মূল যে অপরাধ আছে, চুরি, মূল অপরাধ কী ছিল? চুরি ছিল। এই চুরির সর্বোচ্চ শাস্তি কত? 3 মাস। এই চুরির সর্বোচ্চ শাস্তির 4/1 তাকে কি করতে হবে? কারাদণ্ড ভোগ করতে হবে অতিরিক্ত হিসাবে। কিসের জন্য? অর্থদণ্ড পরিশোধ করতে না পারার কারণে, অর্থদণ্ড পরিশোধ করার না পারার কারণে। তাহলে এই 3 বছরের 4 ভাগ করেন, 3 বছরের 4 ভাগ করলে আপনার কত হচ্ছে? 9 মাস আসতেছে। 3 বছরে 36 মাস, 36কে 4 দিয়ে ভাগ দেন, 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 9 মাস। তাহলে এই 2 বছর 9 মাস আপনার কারাদণ্ড ভোগ করতে হবে। কারণ আগে ছিল কতদিন? 2 বছর কারাদণ্ড তাকে দিয়েছে, এখন 50,000 টাকা জরিমানা করেছে, 50,000 টাকা দিতে পারে না। তাহলে এই চুরির জন্য আপনার মোট বা সর্বোচ্চ শাস্তি 3 বছর। এই 3 বছর শাস্তির 4/1 অর্থদণ্ড না পরিশোধ করার কারণে আপনার ভোগ করতে হবে। এইটা বুঝেন নাই কে? এটুকু বুঝতে পারেন নাই কে? এরকমের কেউ আছেন? সৈকত ভাই বুঝতে পেরেছেন? ডিফয় বুঝতে পেরেছো? জি জি। জি স্যার। জি, ঠিক আছে। এটা কিন্তু একটু কমপ্লিকেটেড আছে, আপনারা পড়ার ট্রাই করবেন। যদি পরে না বুঝেন তাহলে আমি আচ্ছা, এইটা শাস্তিটা তো হচ্ছে যে আপনার ধরেন 4/1 অংশ হচ্ছে সর্বোচ্চ। মানে এই যে এইটা যে আপনি 9 মাস যে দিবে এরকম না, 9 মাসের কমও দিতে পারে। ব্যাপারটা তো এরকম, তাই না? এখানে নিয়মই আছে যে 4/1 কারাদণ্ড ভোগ করবে। এখানে কম বেশির কথা না। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এই 4/1 বেশি কারাদণ্ড দিবে না, ঠিক আছে? 4/1 বেশি কারাদণ্ড প্রদান করবে না। তার মানে কি? সর্বোচ্চ সে এই যে 4/1 দিতে পারবে। এইটা গেলে আপনার 65 ধারা। আবার 66 ধারাতে চলে যান। 66 ধারাতে বলতেছে অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড যে কোনো বর্ণনার হতে পারে। অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড যে কোনো বর্ণনার হইতে পারে। এনি ডেসক্রিপশন, এই এনি ডেসক্রিপশন বলতে বোঝায় হচ্ছে সশ্রম অথবা বিনাশ্রম। বা এনি ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন বলতে বোঝায় যে
সশ্রম এবং বিনাশ্রম হইতে পারে। তাহলে ৬৬ ধারাতে বলতেছে যে অর্থদণ্ড অনাদায়ী কারাদণ্ড কি হইতে পারে, যে কোনো বর্ণনার হইতে পারে। আপনার এটা সশ্রম হইতে পারে, বিনাশ্রম হইতে পারে। এবার ধরেন শুধু অর্থদণ্ড অনাদায়ী কারাদণ্ড, শুধু ৬৭ ধারাতে শুধু অর্থদণ্ড অনাদায়ী কারাদণ্ড। এখানে ধরেন যে ১ থেকে ৫০ টাকার যদি জরিমানা করে সেই টাকা যদি দিতে না পারে তাহলে কারাদণ্ড ভোগ করতে হবে ২ মাস। কারাদণ্ড ভোগ করতে হবে ২ মাস। আর ৫১ থেকে ১০০ টাকার যদি আপনার কারাদণ্ড অর্থদণ্ড প্রদান করে থাকে, সেক্ষেত্রে এই ৫১ টাকা থেকে ১০০ টাকা যদি পরিশোধ করতে না পারে সেক্ষেত্রে আপনার কারাদণ্ড ভোগ করতে হবে ৪ মাস। আর যদি ১০১ টাকা থেকে অত্যাধিক মানে ১০১ টাকা থেকে উপরে যতটুকু হয় সেই অর্থদণ্ড যদি পরিশোধ করতে না পারে সেক্ষেত্রে আপনার কারাদণ্ড ভোগ করতে হবে ৬ মাস। তাহলে ১ থেকে ৫০ ২ মাস, ৫১ থেকে ১০০ টাকা ৪ মাস, আর ১০১ টাকা থেকে অত্যাধিক তাহলে হবে ৬ মাস। এইটা আপনার ৬৭ ধারাতে বলতেছে। এইটুকু বুঝতে পেরেছেন? জাস্ট এইটা আপনার ম্যাথের মতো একটা সার্কেল করে মনে রাখবেন। আর এইটুকু টাইটেলটা মনে রাখবেন যে শুধুমাত্র অর্থদণ্ড অনাদায়ে, শুধুমাত্র অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের পরিমাণ কি পরিমাণ হবে, কতটুকু হবে। তাহলে ১ থেকে ৫০ টাকা ২ মাস, ৫১ থেকে ১০০ টাকা ৪ মাস, আর ১০১ টাকা থেকে ততোধিক ৬ মাস। এইবার ৬৮ ধারাতে চলে যান যে অর্থদণ্ড পরিশোধ করলে কারাদণ্ড কী হবে, মওকুফ হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি, যেমন ধরেন যে একজন ব্যক্তির অর্থদণ্ড প্রদান করলো আপনার ১০,০০০ টাকা, সে দিতে পারে নাই, তার ৬ মাসের কারাদণ্ড হয়েছে। এখন এই ৬ মাসের মধ্যে ২ মাস কারাদণ্ড ভোগ করার পরে তার টাকা দেওয়ার সামর্থ্য হয়েছে, সে টাকা পরিশোধ করেছে। যখনই সেই ব্যক্তি আপনার টাকা পরিশোধ করবে, এই অর্থদণ্ডের টাকা পরিশোধ করবে তখনই তার কারাদণ্ড মওকুফ হয়ে যাবে। তার মানে কি দাঁড়াচ্ছে ৬৮ ধারায়, অর্থদণ্ড পরিশোধ করার সাথে সাথেই কি হবে, কারাদণ্ড মওকুফ হয়ে যাবে। আর ৬৯ ধারায় বলতেছে যে আনুপাতিক হারে আপনার অর্থদণ্ড পরিশোধ করলে আনুপাতিক হারে কারাদণ্ড মওকুফ হবে। ঠিক আছে? যেমন ধরেন যে একজন ব্যক্তির ১০,০০০ টাকা আপনার অর্থদণ্ড প্রদান করছে, সে ব্যক্তি আপনার টাকা পরিশোধ করতে পারে নাই ১০,০০০ টাকা, এখন তার কারাদণ্ড হয়েছে ৪ মাস। কারাদণ্ড হয়েছে ৪ মাস। এই ৪ মাসের মধ্যে সে ২ মাস কারাদণ্ড অলরেডি ভোগ করেছে। তাহলে এখন আর তার বাকি থাকলো কয় মাস, ২ মাস। ২ মাস বাকি থাকলো, আর অর্থদণ্ডের পরিমাণ ছিল ১০,০০০ টাকা। এখন এই ২ মাসের জন্য সে ৫,০০০ টাকা যদি পরিশোধ করে দেয় তাহলে তার কারাদণ্ড মওকুফ হয়ে যাবে, মানে আংশিক পরিশোধের কারণে আংশিক অর্থদণ্ডও মওকুফ হয়ে যাবে। ঠিক আছে? এটা আপনার ৬৯ ধারাতে। এইবার আমরা ৭০ ধারাতে খুব গুরুত্বপূর্ণ একটা ধারাতে প্রবেশ করব। এখন ধরেন এই অর্থদণ্ড কত দিনের মধ্যে আদায় করা যায়, অর্থদণ্ড কত দিনের মধ্যে আদায় করা যাবে। এই ৭০ ধারাটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা খুব মনোযোগ সহকারে একটু শোনেন। এক লাইনের পড়া, এক লাইনের মনে রাখা, কিন্তু একটু মনোযোগ সহকারে শুনতে হবে। যেমন ধরেন যদি কোনো ব্যক্তি আপনার এই অর্থদণ্ড আদায় করতে পারে ৬ বছরের মধ্যে, আর যদি কোনো ব্যক্তির ৬ বছরের বেশি কারাদণ্ড প্রদান করা হয় তাহলে উক্ত সময়ের মধ্যে কারাদণ্ড আদায় করা যাবে। যদি কোনো ব্যক্তির, তাহলে সর্বনিম্ন লিমিট হলো ৬ বছর, সর্বনিম্ন লিমিট ৬ বছর। এখন কোনো ব্যক্তির যদি আপনার ২ মাস কারাদণ্ড প্রদান করলো, ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করলো, এই ৫,০০০ টাকা আদায় করতে হবে ৬ বছরের মধ্যে, তাহলে সর্বোচ্চ ৬ বছরের মধ্যে। এখন কোনো ব্যক্তির যদি আপনার ৩ বছরের কারাদণ্ড প্রদান করলো, ৫০,০০০ টাকা জরিমানা করলো, এই ৫০,০০০ টাকা আদায় করতে হবে সর্বোচ্চ ৬ বছরের মধ্যে। তাহলে সর্বনিম্ন আপনার কত দাঁড়াচ্ছে, ৬ বছর। আর যদি কোনো ব্যক্তির ৬ বছরের অধিক সময়ের জন্য
কারাদণ্ড প্রদান করে থাকে, যেমন 7 বছর, 10 বছর, 14 বছর, 20 বছর, 30 বছর কারাদণ্ড প্রদান করে থাকে, তাহলে ওই কারাদণ্ডের সাথে যদি কোনো অর্থদণ্ড প্রদান করে থাকে, তাহলে ওই কারাবাসের সময়ের মধ্যে আপনার আদায় করা যাবে। যেমন 10 বছর, 10 বছরের মধ্যে আদায় করা যাবে। যদি কোনো ব্যক্তি 14 বছর কারাদণ্ড প্রদান করে তাহলে 14 বছরের মধ্যে আদায় করা যাবে। কোনো ব্যক্তি যদি 20 বছর কারাদণ্ড দিয়ে থাকে তাহলে 20 বছরের মধ্যে আদায় করা যাবে। তাহলে আমরা এখানে কি পাইলাম, যে সর্বনিম্ন আপনার 6 বছরের মধ্যে অর্থদণ্ড আদায় করতে হবে, আর যদি 6 বছরের বেশি যদি কোনো ব্যক্তির কারাদণ্ড প্রদান করে থাকে তাহলে ওই বেশি সময় এর মধ্যে অর্থদণ্ড আদায় করা যাবে। এটা বুঝেন নাই কেউ? এরকম কেউ আছেন? কোনো প্রশ্ন আছে? এই সত্যর দ্বারা কি বুঝতে পেরেছেন? সৈকত ভাই, ডিপয় ভাই, আলামিন ভাই। হ্যাঁ, ওই মানে 70 ধারাটা বুঝতে পেরেছি, কিন্তু 66 ধারাতে বললেন যে এখানে অপরাধ যে যা হবে তার আহ, এই ধারাটার একটু মিসিং হয়ে গেছে, বুঝতে পারিনি। 66 ধারাতে বলতেছে ওই অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড যে কোনো বর্ণনার হইতে পারে, বাই এনি ডেসক্রিপশন। আচ্ছা, সশ্রম হইতে পারে, বিনাশ্রম হইতে পারে। যেমন ধরেন যে আপনার যে 5,000 টাকা আপনার অর্থদণ্ড দিল, এই অর্থদণ্ডটা আপনি পরিশোধ করতে না পারার কারণে আপনার 1 মাস কারাদণ্ড দিল। এই 1 মাস কারাদণ্ড সশ্রমও হইতে পারে, বিনাশ্রমও হইতে পারে, এটুকুই। কিন্তু আমরা তো বলেছিলাম যে অর্থদণ্ড সর্বদা আপনার আহ অর্থদণ্ড কারাদণ্ড সর্বদা বিনাশ্রম হয়, এরকম একটা মনে হয় পড়েছি। 66 ধারার ব্যার একটা চলে যান। দেখেন, দ্য ইমপ্রিজনমেন্ট হুইচ দ্য কোর্ট ইম্পোজ in default of payment of a fine may be of any description to which the offender might have been sentenced for offense. এখানে এই যে দেখেন এনি ডেসক্রিপশন দেওয়া আছে, ঠিক আছে? এনি ডেসক্রিপশন দেওয়া আছে, এনি ডেসক্রিপশন। তারপরে দেখেন আমরা অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড এবার 63 ধারা 53 ধারাতে চলে যান। এই যে অর্থদণ্ড অনাদায় সর্বদাই আপনার কারাদণ্ড বিনাশ্রম হবে, এই লাইনটা একটু কেটে দেন আপনারা, ঠিক আছে? এই লাইনটা একটু কেটে দেন। আপনাদের কাছে বই আছে না? দাঁড়ান 1 মিনিট একটু লাইনে থাকেন, আগেই কাটার দরকার নাই, আমি চেক করে নিই, ঠিক আছে? মানে অনেক সময় অনেক ধরনের প্রশ্ন অ্যারাইজ হয় যেগুলো আপনার ফাইনালি সলভ করতে হয়। এই যে অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড আপনার সর্বদাই বিনাশ্রম হবে, এই লাইনটা একটু কেটে দেন, ঠিক আছে? এই লাইনটা একটু কেটে দেন।
আমরা যখন কোডিফাইড ল আমরা পেয়ে গেলাম তখন আমাদের কনফিউশন কোনো কিছু রাখার কোনো যুক্তি আসে না। ধন্যবাদ সৈকত ভাই, গুরুত্বপূর্ণ একটা জায়গায় টাচ করেছেন। হ্যাঁ, এইবার আমরা 70 ধারা তো পড়লাম, এইবার আমরা 73 এবং 74 ধারা পড়ব। 73 এবং 74 ধারা, নির্জন কারাবাস, সলিটারি কনফাইনমেন্ট। নির্জন কারাবাস বলতে আপনার এরম একটা জিনিস বোঝায় যেখানে আপনার শুধুমাত্র মারাত্মক প্রকৃতির যারা অপরাধী আছে তাদেরকে আপনার ওই যে শ্রীঘর আছে না, তারপর আপনার ধরেন যে যেখানে আপনার আর কেউ থাকবে না, পুরো ঘর অন্ধকার, এরকমের একটা জায়গা বোঝায় আর কি। আয়না ঘরের মতো নাকি? আয়না ঘর, আয়না এটা ঘরের আয়না ঘরটা আসলে এই পলিটিক্যাল পার্টির ক্রিয়েট করা, আর শ্রীঘরটা আসলে সরকার কর্তৃক আপনার ক্রিয়েট করা। আয়না ঘরের মতো আসলে তো ওর মতো টর্চার হয় না। সো এখানে আপনার যদি হয় সেটা আপনার শুধুমাত্র একদম নির্জন পরিবেশ, অন্ধকার, যেখানে আর কেউ থাকবে না, আলো বাতাস থাকবে না, বা এরকম একটা পরিবেশে আর কি রাখা আর কি, বা আলো বাতাস থাকলেও মাঝে মাঝে দিল, মাঝে মাঝে ই করলো, মানে খুবই মারাত্মক প্রকৃতির অপরাধী যারা সাইকো টাইপের, তারপরে আপনার পেশাগতভাবে আপনার খুন করে বেড়ায়, এই ব্যাপার আপনার ধরেন যে পেশাগতভাবে আপনার হ্যাবিচুয়াল র্যাপিস্ট, বিভিন্ন রকমের মারাত্মক প্রকৃতির অপরাধী আছে, এই ধরনের অপরাধীগুলোকে আপনার এই সলিটারি কনফাইনমেন্টের মধ্যে নিয়ে যায়। এখন ধরেন এই নির্জন কারাবাস 3 মাসের বেশি হবে না। নির্জন কারাবাস সর্বোচ্চ হবে 3 মাস, 3 মাসের বেশি হবে না। এখন যদি সাধারণ কারাবাস যদি আপনার 1 থেকে 6 মাস হয়, সাধারণ কারাবাস যদি 1 থেকে 6 মাস হয় তাহলে নির্জন কারাবাস সর্বোচ্চ হবে আপনার 1 মাস। আর যদি 6 মাস থেকে 12 বছর হয় সাধারণ কারাবাস, তাহলে নির্জন কারাবাস 2 মাসের বেশি হবে না। আর যদি 12 মাস থেকে তার বেশি হয় তাহলে সর্বোচ্চ আপনার 3 মাসের বেশি হবে না। ঠিক আছে, এইটা আপনার 73 ধারাতে বলতেছে। তাহলে আমরা দেখলাম 1 থেকে 6 মাস 1 মাস, আর 6 মাস থেকে 12 মাস আপনার 2 মাস, আর 12 মাস থেকে অত্যাধিক তাহলে হবে 3 মাস। আর সলিটারি কনফাইনমেন্ট বা নির্জন কারাবাস সর্বোচ্চ হবে 3 মাস। এখন ধরেন এই নির্জন কারাবাসের সময়সীমা, নির্জন কারাবাস একটানা 14 দিনের বেশি হবে না, একটানা 14 দিনের বেশি হবে না। আবার ধরেন যদি কোনো ব্যক্তিকে 3 মাস আপনার যদি এই সলিটারি কনফাইনমেন্ট দেওয়া হয় তাহলে তাকে আপনার মাসে আপনার 7 দিন পরে আপনার একটা গ্যাপ রাখতে হবে। ঠিক আছে, তাহলে মাসে আপনার নির্জন কারাবাস 7 দিনের বেশি হবে না। আর এই আপনার এই নির্জন কারাবাসের আগে এবং পূর্বে কি লাগবে, একটা বিরতি থাকবে। ঠিক আছে, এইটাই খালি একটানা 14 দিনের বেশি হবে না, সংখ্যাটা এরকম রাখবেন। 7 দিনের 1 মাসে 7 দিনের বেশি হবে না। আর টোটাল আপনার নির্জন কারাবাস সর্বোচ্চ হবে 3 মাস। আর 1 থেকে 6 মাস হলে হবে 1 মাস, 6 থেকে 12 মাস হলে হবে 2 মাস, আর 12 মাস থেকে অত্যাধিক হলে হবে 3 মাস। এটা হলো আপনার নির্জন কারাবাসের যে নিয়ম আছে। এটুকু শুধু এমসিকিউর জন্য পড়বেন। আর আপনাদের পরবর্তী পরীক্ষা আপনাদের আমি টাইমটা জানিয়ে দিব। আর আপনাদের পরবর্তী পরীক্ষা 1 থেকে 75 পর্যন্ত, দণ্ডবিধির 1 থেকে 75 পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঠিক আছে, আমরা দেখলাম, আমি একটা গ্রুপে SMS করেছিলাম যে নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা আছে, যদি অন্যান্য অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা যদি ঠিক থাকে তাহলে পরীক্ষা হয়ে যাবে। আর এইটা আপনার এই যে বার কাউন্সিলের গত দিনে আর কি মিটিং হয়েছে, মিটিংয়ে এই সিদ্ধান্তগুলো আসছে, নিয়মিতভাবে পরীক্ষা হবে। এবং এই যে হাইকোর্টের পরীক্ষা ডেট অলরেডি দিয়ে দিয়েছে। আর হাইকোর্টের পরীক্ষার পরপরই আপনার এই যে রানিং যে বার কাউন্সিলের যে লিখিত আছে রেজাল্ট দিয়ে আপনার ভাইবার ডেট দিয়ে দিবে। ভাইবা দেওয়ার মানে ভাইবা কমপ্লিট হওয়ার 7 দিন পরে আপনার ভাইবা রেজাল্ট দিয়ে দিবে। তারপরে আপনার 20-25 দিনের মধ্যে আপনার নতুন করে সার্কুলার একটা দিয়ে দিবে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আপনাদের
আর একটু অ্যাক্টিভ হয়ে যান আপনারা, যেহেতু সময় খুব বেশি নাই। আর আপনাদের এখনও বলছি যে আমি যে বইয়ের কথা বলবো এই বইগুলোর বাইরে আপনারা অন্য কোনো বই আহ, পড়বেন না, ঠিক আছে? অন্য কোনো বই পড়বেন না। আর কোথাও সমস্যা হলে আমাকে জানাবেন, আমি